এফ বা ক্রনিক রেনাল ফেলিউর, হ্যাঁ, যে আসলে রেনাল ফেলিউর, রেনাল মানে কিডনি, ফেলিউর মানে কর্মক্ষমতা হারানো, যে যে কাজটা করতেছিল সেই কাজটা ঠিক মতো করতে পারে না, এই অবস্থাকে আমরা বলি যে ফেলিউর। আর সিকেডি আর ক্রনিক রেনাল ফেলিউর একই ডিজিজ বা একই জিনিস, হ্যাঁ, আমরা সামনে এগুলো নিয়ে আলোচনা করি ইনশাল্লাহ। আচ্ছা, তার আগে আমরা শুরু করি যে কিডনি কি। হ্যাঁ, আমরা একটু বেসিক অ্যানাটমি দিয়ে শুরু করি। হ্যাঁ, যে তারপরে আমরা সামনে ডিজিজটা পড়বো যে কিডনি কি। কিডনি আর পেয়ার অফ এক্সক্রিটরি অর্গান সিচুয়েটেড ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। আচ্ছা, কিডনি হচ্ছে এক ধরনের এক্সক্রিটরি মানে বজ্র নিষ্কাশক যন্ত্র আর কি, হ্যাঁ, যে এক্সক্রিয়েট করে আমাদের বডিতে যেই বর্জ্য পদার্থগুলো উৎপাদন হয় সেই বর্জ্য পদার্থগুলোকে এক্সক্রিয়েট করে এমন একটা অঙ্গ যা কিনা আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটিতে অবস্থিত। ঠিক আছে, কিডনি আর এ পেয়ার অফ এক্সক্রিটরি অর্গান সিচুয়েটেড ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। দেখেন দুটা কিডনি আছে, কিডনিটা দেখতে অনেকটাই বিন শিট শেপ, হ্যাঁ, যে আমাদের যে সিমের বিচি, সেই সিমের বিচির মতো দেখতে অনেকটাই কিডনি। ওকে, আচ্ছা, পজিশন, কিডনি কোথায় অবস্থিত? হ্যাঁ, ইচ কিডনি ইজ সিচুয়েটেড ইন দ্য রেট্রোপেরিটোনিয়ালি ইন দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। আচ্ছা, কিডনি অবস্থিত হচ্ছে আমাদের যে অ্যাবডোমিন আছে বা পেট আছে, সে পেটের যে পেছনের যে ওয়ালটা থাকে সেই ওয়ালের সাথে সে ওয়ালের অবস্থিত যে মাসেলের সাথে অ্যাটাচ, সে মাসেলকে বলা হয় রেট্রোপেরিটোনিয়াল। হ্যাঁ, রেট্রোপেরিটোনিয়াম মাসেলের আশেপাশে অ্যাটাচমেন্ট থাকে। রাইট কিডনি স্লাইটলি লোয়ার দেন লেফট ডিউ টু প্রেজেন্স অফ লিভার। আচ্ছা, ডান কিডনিটা একটু ডাউনওয়ার্ড, কারণ একটু নিচের দিকে, এবং বাম কিডনিটা একটু উপরের দিকে। কেন? কারণ ডান সাইডে আমাদের লিভারটা থাকে, সেই লিভার থাকার ফলে ডান কিডনিটা সেটা একটু নিচের দিকে অবস্থিত। কিডনি সাব ডায়াফার্মেটিক অর্গান। আচ্ছা, সাব ডায়াফার্মেটিক অর্গান এগুলো কি কেউ শুনছেন আগে, যে সাব ডায়াফার্মেটিক অর্গানটা কি বা কাকে বলে? কেউ বলতে পারবেন যে সাব ডায়াফ্রামেটিক অর্গান কি? আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একটু রেসপন্স করেন। স্যার শুনছি স্যার, আপনার কোশ্চেনটা কি স্যার? সাব ডায়াফ্রামেটিক অর্গানটা কি? সাব ডায়াফার্মিক অর্গান। হ্যাঁ, ডায়াফ্রামেটিক স্যার অর্গান। ডায়াফ্রামের যে নিচে যে অর্গানগুলো আছে এগুলো বুঝাই স্যার। ডায়াফ্রামের নিচে তো অনেক অর্গানই আছে, হ্যাঁ, আমাদের স্যার এক্সপ্লেন ইউ প্লিজ, উই আর নট এবল টু অ্যান্সার ইউর কোশ্চেন। এক্সট্রা। বল স্যার, আপনি এটাকে ডিসকাস করুন স্যার, আমরা পারছি না স্যার। আচ্ছা, আচ্ছা, সাব ডায়াফ্রামেটিক অর্গান হচ্ছে যেসব গুলো ডায়াফ্রামের সাথে অ্যাটাচমেন্ট থাকে এবং ডায়াফ্রামের মুভমেন্টের সাথে নড়াচড়া করে। ডায়াফ্রাম যখন নড়াচড়া করে তখন ওই অর্গানগুলো নড়াচড়া করে, এইসব অর্গানগুলোকে বলা হয় সাব ডায়াফ্রামেটিক অর্গান। সো ইট মুভস 1.5 to 2.5 সেন্টিমিটার উইথ রেসপিরেশন ভার্টিক্যালি। আচ্ছা, যখন আমরা শ্বাস নেই বা শ্বাস নেওয়ার সাথে যখন আমাদের ডায়াফ্রামটা নড়াচড়া করে, তখন যখন শ্বাস নিই এবং ডায়াফ্রামটা নড়াচড়া করে, তখন তখন এটা প্রায় 1.5 সেন্টিমিটার থেকে 2.5 সেন্টিমিটার পর্যন্ত এটা মুভ করতে পারে। ঠিক আছে, 1.5 থেকে 2.5 সেন্টিমিটার উপরে নিচে নামে। ভার্টিক্যালি এক্সটেন্স T12 টু L3 ভার্টিব্রা। আচ্ছা, এটা মূলত আমাদের যে T12 ভার্টিব্রাটা আছে, এই ভার্টিব্রা থেকে শুরু করে L3 ভার্টিব্রা পর্যন্ত আপ ডাউন করে। তার মানে কি, কখনো কিডনিকে আপনি T12 এরিয়াতে পাবেন, আবার কখনো L3 এরিয়াতে পাবেন। মানে আমাদের থোরাসিক ভার্টিব্রা তো পাওয়া যাবে অনেক সময়, যখন সে নিচের দিকে নামবে তখন লাম্বার ভার্টিব্রা 3 পর্যন্ত এর অ্যাটাচমেন্ট থাকে। এই জায়গার মধ্যে আমরা কিডনিকে পাই, লোকেট করতে পারি। ঠিক আছে, এক কথায় যদি আপনি রিজন অনুযায়ী খুঁজেন, তাহলে হাইপোকন্ড্রিয়াক, ইপিগ্যাস্ট্রিয়াম, লাম্বার এবং আম্বিলিক্যাল রিজন, এইসব জায়গার আশেপাশে আপনি কিডনিকে পাবেন। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে, দুটা কিডনির ছবি। হ্যাঁ, কিডনিটা যদি দেখেন তাহলে এটা হচ্ছে আমাদের L3 ভার্টিব্রা। দেখেন এই যে এটা হচ্ছে লাম্বার 3 ভার্টিব্রা। এইখানে সে একদম উপর উঠতে T12 ভার্টিব্রা পর্যন্ত চলে যায়।
আবার L3 ভার্টিব্রা পর্যন্ত চলে আসে। এখানে এটা T3 ভার্টিব্রা ক্রস করে উপরে দিয়ে চলে গেছে। আবার যদি সে একটু নিচের দিকে নামে তখন দেখবেন যে L3 ভার্টিব্রার উপরে তার বডিটা চলে আসছে। তার মানে মুভমেন্টটা যখন করে সে উপরের দিকে যায় আবার নিচের দিকে নামে, উপরে যায় নিচের দিকে নামে, মানে আমরা যখন শ্বাস নেই তখন একটু নিচের দিকে নেমে যায়, আবার যখন শ্বাস ছেড়ে দেই মানে ডায়াফ্রামটা যখন উপরের দিকে চাপ দেয় তখন সে উপরের দিকে চলে যায়। ঠিক আছে, এইভাবে সে কন্টিনিউয়াস আপ ডাউন করতে থাকে ইয়ের সাথে আমাদের শ্বাস নেওয়ার স্যার আমাদের শ্বাস সাথে। প্রশ্বাসের সাথে শ্বাস প্রশ্বাস সময় যখন আমাদের যখন যেমন আমাদের এটা ওঠানামা করে, কিডনি ওঠানামা করে না ফিক্সড থাকে? জি, ডায়াফ্রাম যখন ওঠানামা করে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সময়, হ্যাঁ, তখন কি ওর সাথে সাথে জি, কি কিডনি ওঠানামা করে না ফিক্সড থাকে ওটা? জি, জি, কিডনি ওঠানামা করবে। জি স্যার, ওটা বলছি আর কি, ফিক্সড। জি, ফিক্সড না, কিডনি কিন্তু ওঠানামা করবে। হ্যাঁ, ফিক্সড স্যার অন্য শব্দ, অন্য শব্দ, আর উঠানামা অন্য শব্দ। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। রিলেশন অফ কিডনি, হ্যাঁ, কিডনির সাথে আসলে আমাদের অন্য অন্য অঙ্গের যে রিলেশন গুলো থাকে, যে টাচ গুলো থাকে, যেমন আপনি যদি এক মোবাইল একটা টেবিলের উপর রাখেন তাহলে টেবিলের সাথে মোবাইল একটা রিলেশন থাকে, যে মোবাইলের সাথে টেবিলটা টাচ করে রয়েছে। হ্যাঁ, তো এরকম একটা জিনিস যে কিডনির সাথে আসলে আমাদের অনেক অনেক অঙ্গের রিলেশন থেকে, মানে অনেক অঙ্গের সাথে টাচ করা থাকে, সেই টাচ গুলোকে বলা হয় রিলেশন। হ্যাঁ, তো আমরা কিডনির সামনের দিকে কারা থাকে, পেছনের দিকে কারা থাকে, এই জিনিসগুলো একটু জানবো। হ্যাঁ, যেমন যদি বলা হয় যে অ্যান্টি রিলেশন অফ রাইট কিডনি, হ্যাঁ, যে আমাদের যে রাইট কিডনি আছে, যে ডান সাইডে যে কিডনি আছে, সেই কিডনি যে সামনে যে পার্টটা থাকে, যে সামনের যে অংশটা আছে অ্যান্টেরিয়র পার্ট, সেই অ্যান্টেরিয়র পার্টের সাথে কার সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো আমরা একটু জানবো। হ্যাঁ, যেমন এক নাম্বার থাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড। হ্যাঁ, দেখেন কিডনি ঠিক উপরে যে একটা অংশ থাকে, একটা টুপির মতো পরানো থাকে, সেই অংশটাকে বলা হয় সুপ্রারেনাল গ্ল্যান্ড। এটা একটা গ্ল্যান্ড, যে গ্ল্যান্ড থেকে আসলে হরমোন আর সিক্রেশন হয়। হ্যাঁ, এই গ্ল্যান্ডটাকে বলা সুপ্রারেনাল। ঠিক আছে, সুপ্রারেনাল গ্ল্যান্ডের সাথে ডান সাইডের যেহেতু ডান কিডনির সাথে কিন্তু আমাদের লিভারের সাথে একটা সম্পর্ক থাকে, ইটস কল হ্যাপাটিক। হ্যাঁ, এক নাম্বার সুপ্রারেনাল গ্ল্যান্ড, দুই নাম্বার হচ্ছে হ্যাপাটিক। মানে ডান কিডনির যদি সামনের রিলেশন পড়ি তাহলে আমরা এক নাম্বার পাবো সুপ্রারেনাল গ্ল্যান্ড, তারপরে পাবো হ্যাপাটিক, তারপরে পাবো হচ্ছে রাইট কলিক ফ্লেক্সাস। ফ্লেক্সাস হচ্ছে যে আমাদের যে কুলন আছে, সেই কুলনের যে মাঝখানে ভাঁজ করা যে অংশটা থাকে, কুলনটা নিচে থেকে উপরের দিকে উঠে, ইসকল অ্যাসেন্ডিং কুলন। তারপরে যখন এটা এইভাবে চলে যায় তখন এটাকে বলে ট্রান্সভার কুলন। বাঁকা বাঁকা নিচে থেকে উপরে উঠে উপর হয়ে বাঁকা হয়ে যাচ্ছে। সে বাঁকা হওয়ার আগে যে অংশটা, যে কোণাটা, সেই কোণাটাকে বলা হয় কলিক ফ্লেক্সার। ঠিক আছে, তো এক নাম্বার থাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড, দুই নাম্বার থাকে হ্যাপাটিক বা লিভার, তিন নাম্বার থাকে রাইট কলিক ফ্লেক্সাস, আর চার নাম্বার যে অংশটার সাথে জুড়ানো থাকে সেটাকে বলা হয় ডিউডেনাম। কারণ কিডনির সাথে আমাদের যে ক্ষুদ্রান্ত আছে, যে এই যে দেখেন এটাকে বলা হয় ডিউডেনাম। হ্যাঁ, এই ডিউডেনামের টাচ আছে, দেখেন এই যে কিডনি, এটা হচ্ছে ডিউডেনাম। তারপর জেজোনাম, তার নিচে যে অংশটা থাকে ডিউডেনামের ঠিক নিচের দিকে পেঁচানো যে ছোট ছোট অংশগুলো, এটাকে বলা হয় জিজোনাম। তো আমাদের স্মল ইন্টেস্টাইনের ডিউডেনাম আর জিজোনাম এটার সাথে অ্যাটাচ থাকে, আর থাকে রাইট কলিক প্লেক্সাস। এটা এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের দুইটা অংশ জুড়ানো থাকে, একটা হচ্ছে ডিউডেনাম আর জিজোনাম, আর লার্জ ইন্টেস্টাইনে থাকে কলিক প্লেক্সাসটা, রাইট কলিক প্লেক্সাস ডান কিডনির সাথে অ্যাটাচমেন্ট থাকে। আপনি যদি এটাকে সহজে মনে রাখতে চান তাহলে একটা ছড়া দিয়ে মনে রাখতে পারেন, যেমন সখী হেলে দুলে কোথায় যাও। সখীতে যদি এস বলেন, এস মানে সুপ্রারেনাল গ্ল্যান্ড, এইচ মানে হ্যাপাটিক, ডি মানে ডিউডেনাম, সি মানে কলিক প্লেক্সাস, আর জে মানে জেজোনাম। আপনি তাহলে ইজিলি এটা মনে রাখতে পারেন, সুপ্রারেনাল গ্ল্যান্ড, হ্যাপাটিক, কলিক প্লেক্সাস, ডিউডেনাম এন্ড জেজোনাম। ঠিক আছে, আচ্ছা। পোস্টিরিয়র রিলেশন অফ লেফট কিডনি, সরি অ্যান্টি রিলেশন অফ লেফট কিডনি, যে আমাদের লেফট সাইডে যে কিডনিটা আছে, আমরা একটু আগে জানলাম যে রাইট কিডনির অ্যান্টিরিয়র রিলেশন, এখন আমরা জানবো লেফট কিডনির অ্যান্টিরিয়র রিলেশন। হ্যাঁ, লেফট কিডনি অ্যান্টিরিয়র রিলেশনের মধ্যে থাকবে সেম, এক নাম্বার সুপ্রারেনাল গ্ল্যান্ড, দুই নাম্বার থাকে স্প্লিনিক। স্প্লিনিক মানে স্প্লিন, আমাদের যে প্লিহা থাকে সেই প্লিহাটা থাকে লেফট কিডনির সাথে অ্যাটাচ করা, লেফট কিডনির সাথে সম্পর্কযুক্ত। তারপর থাকে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক মানে আমাদের স্টোমাকের সাথে অ্যাটাচ থাকে।
তারপর থাকে প্যানক্রিয়াস, অগ্নাশয়ের সাথে অ্যাটাচ থাকে সামনের দিকটা। তারপর থাকে জেজুনাম, জেজুনাম মানে ক্ষুদ্রান্তের একটা অংশ, জেজুনাম। আর থাকে লেফট কলিক প্লেক্সাস। 1 নম্বরের সুপ্রারেনাল গ্ল্যান্ড, 2 নম্বরে স্প্লিন, 3 নম্বরে গ্যাস্ট্রিক, 4 নম্বর প্যানক্রিয়াস, 5 নম্বর জেজুনাম, 6 নম্বর হচ্ছে লেফট কলিক প্লেক্সাস। এটা মনে রাখার জন্য সহজ প্রসিডিউর। সখী সখী গায়ে পায়ে জল কেন, হ্যাঁ? সখীর এসে মানে সুপ্রারেনাল গ্ল্যান্ড, পরের সখীতে স্প্লিন, তারপরে গায়ে হচ্ছে গ্যাস্ট্রিক, জি, তারপরে পায়ে হচ্ছে পি বা প্যানক্রিয়াস, জেজুনামের জি মানে জেজুনাম, এন্ড কলিক প্লেক্সাস সি। কেন? ক্লিয়ার? জি স্যার, আবার বলেন প্লিজ। এক কথা তো আসলে এটা বারবার কিছুই না বলার, আপনি একটু দেখে নেন, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নেন, এটা মুখস্থ করার বিষয় কিছু নাম আর কি, ঠিক আছে? কারণ আমি তো প্রতিটা ওয়ার্ডই মনে হয় 3-4 বার করে বলি প্রতিবারই। না, ওই যে সখী কি বললেন একটা, ওইটা সখী। নিচে লেখা আছে, দেখেন, আপনি স্ক্রিনে দেখতেছেন, একটু দেখেন, হ্যাঁ, যে লেখা আছে সখী সখী গায়ে পায়ে জল কেন। আহ, এক- একটা সখী এস, এস মানে সুপ্রারেনাল গ্ল্যান্ড, নিচের পরের সখী রয়েছে এস স্প্লিন, তারপরের সখী তারপরে জি তে হচ্ছে গ্যাস্ট্রিক, তারপরে পি তে প্যানক্রিয়াস, জে তে জেজুনাম, আর সি তে কলিক প্লেক্সাস। দেখছেন? স্ক্রিনে দেখেন ভালো মতো। হ্যাঁ জি হ্যাঁ, স্যার, ঠিক দেখা আছে, যাচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রতিটা জিনিস আছে, হ্যাঁ, একটু দেখে জি নেবেন। ঠিক আছে স্যার। আচ্ছা, পোস্টিরিয়র রিলেশন। আচ্ছা, পোস্টিরিয়র রিলেশন আসলে দুই কিডনির এক। অ্যান্টি রিলেশনটা একটু আলাদা ছিল, যে ডান সাইডে ছিল 5টা, বাম সাইডে 6টা, খেয়াল করছেন? কিন্তু পোস্টিরিয়র রিলেশন দুইটা কিডনির একই রকম। পেছনের দিকে প্রতিটা কিডনির পেছনের দিকে থাকে ডায়াফ্রাম, তারপর থাকে মিডল অ্যান্ড লেটারাল সাবকোস্টাল আর্চ। হ্যাঁ, যে আমাদের যে কোস্টাল মানে হচ্ছে বুকের খাঁচার যে অংশটা, আর্চ নামক একটা অংশ থাকে, মিডিয়াল এবং লেটারাল। সেই মিডিয়াল এবং লেটারাল আর্চটা থাকে পেছনের দিকে। তারপর থাকে সোয়াস মাসেল, আমাদের যে পেটের যে একটা মাসেল থাকে, সেই মাসেলের নাম হচ্ছে সোয়াস মাসেল, সেই সোয়াস মাসেলের সাথে অ্যাটাচ থাকে। তারপর থাকে কর্টিয়াস লাম্বার মাসেল, যে লাম্ব্রো মাসেলটা থাকে আমাদের সেই মাসেলের সাথে অ্যাটাচ থাকে, ঠিক আছে? নিউরোসিস এন্ড ট্রান্সভার্স অ্যাবডোমিনস মাসেল নামক একটা মাসেলের সাথে অ্যাটাচ থাকে। কোস্টাল কিছু ভেসেলস, সেই ভেসেলস থাকে, অ্যাটাচমেন্ট থাকে, এবং থাকে লাস্ট থোরাসিক এবং ইলিও হাইপোগ্যাস্ট্রিক এন্ড ইলিও ইঙ্গুইনাল নার্ভ, যে আসলে আমাদের যে ইলিও হাইপোগ্যাস্ট্রিক এবং ইলিও ইঙ্গুইনাল নার্ভটা থাকে, সেই নার্ভের সাথে পেছনের দিকে অ্যাটাচমেন্ট থাকে। এটা আসলে মুখস্থ করার বিষয়, আর কিছু না, একটু মুখস্থ করে রাখবেন, এরিয়াগুলো মনে রাখবেন, কারণ দেখা গেল যে কিডনির কোনো প্রবলেম হলে এইসব এরিয়াগুলো নিয়ে কমপ্লিকেসি শুরু হয়। দেখা গেছে কিডনির প্রবলেমের জন্য ডায়াফার্মেটিকের প্রবলেম হয়, ডায়াফার্মেটিকের প্রবলেম হলে দেখা গেছে যে আমাদের রেসপিরেশনের প্রবলেম হইতে পারে। কিডনি ব্যথা হইলে দেখা গেছে যে আমাদের আশেপাশে যে সারাউন্ডিং মাসেলস গুলো থাকে, যেমন সোয়াস মাসেল, তারপরে আমাদের যে অ্যাপোনিউরোসিস মাসেলস গুলো থাকে, ঠিক আছে, বা ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল, এইসব মাসেলও ব্যথা হইতে পারে। মানে আপনি লোকেশনটা এই জন্যই লাগবে, বা রিলেশন গুলো এই জন্য আমরা পড়ি, যেমন একটা প্রবলেমের সাথে অন্য প্রবলেম গুলো টাচ করা থাকে, অন্য জায়গার এরিয়াগুলো, সেই এরিয়াগুলোকে ফাইন্ড আউট করা তো আমাদের আসলে এই জিনিসগুলো খুবই দরকার। আচ্ছা, ফাংশন অফ দ্য কিডনি, হ্যাঁ, কিডনির যে কাজ বা ফাংশন, সে ফাংশন গুলো আমরা একটু জানবো, যে কিডনির ফাংশনটা কি। কিডনি আসলে বেসিক্যালি যে ফাংশনটা করে, সেটা হচ্ছে যে এক্সক্রিশন করে আননেসেসারি ওয়েস্ট প্রোডাক্ট। আমাদের যে আননেসেসারি ওয়েস্ট প্রোডাক্ট গুলো আছে বডিতে, যে প্রোডাকশন হয়, সেই আননেসেসারি ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে সে বের করে দেয় প্রতিনিয়ত, ঠিক আছে? কিডনির এটা মেইন কাজ। তারপর যেটা করে রিলেশন অফ ওয়াটার ব্যালেন্স, আমাদের বডিতে যে পানির ভারসাম্য আছে, যখন বডিতে পানি বেড়ে যায় তখন সে পানিটাকে বের করে পানির ব্যালেন্স করাটা কাজ হচ্ছে কিডনি করে। তারপরে যেটা করে রেগুলেশন অফ ইলেকট্রোলাইট ব্যালেন্স, আমাদের বডিতে যে লবণের ভারসাম্য আছে, যদি সোডিয়াম বেড়ে যায় বা পটাশিয়াম বেড়ে যায়, সেই সোডিয়াম এবং পটাশিয়ামকে ইউরিনের সাথে পাস করার যার দায়িত্ব, তাকে বলা হয় কিডনি। এছাড়া যে জিনিসটা কাজ করে, যে ইটস হেল্প অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম, আমাদের যে বডিতে যে অ্যামাইনো অ্যাসিড থাকে, সেই অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম হতে সাহায্য করে কিডনি। এছাড়া যা করে, যে আমাদের বডির ব্লাড প্রেশার মেনটেন করে,
রেনিন নামক একটা এনজাইম সিক্রেশনের মাধ্যমে, ঠিক আছে? আমাদের বডিতে যখন প্রেসার বেড়ে যায় তখন কমে যায়, তখন রেনিন সিক্রেশনের মাধ্যমে প্রেসারটাকে ডেভেলপ করে। এছাড়া যেটা করে যে আমরা যদি কিডনির ভিতরে একটা ইম্পর্টেন্ট হরমোন প্রোডাকশন হয়, যে হরমোনটার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। এই এরিথ্রোপয়েটিন আসলে আমাদের শরীরের লোহিত রক্ত কণিকা প্রোডাকশন হতে সাহায্য করে। ক্লিয়ার ফাংশনটা? জি স্যার। আচ্ছা, যদিও কিডনির টপিকস না, মানে আমরা কিডনিটা একটু অ্যানাটমি এবং কিডনির কিছু ফিজিওলজিটা রাখলাম এই জায়গার মধ্যে। আচ্ছা, তো আমরা কিডনির ডিজিজে চলে আসলাম, ঠিক আছে? যে কিডনির ডিজিজটা কি? অনেক কিডনি ডিজিজ, হ্যাঁ, ইটস রেফার অ্যান ইনভার্সেবল deterioration in renal function which classically develops over a period or years, হ্যাঁ, পিরিয়ড অফ ইয়ার্স। তো বেসিক্যালি কিডনি ডিজিজটা কি? ক্রনিক কিডনি ডিজিজ এটা হচ্ছে একদম ইরিভার্সিবল ডিজিজ, যেটাকে আপনি আর ঠিক করতে পারবেন না। একটা হচ্ছে রিভার্সিবল, যে ঠিক হওয়ার যোগ্য, আর ইরিভার্সিবল যে আর ঠিক হওয়ার যোগ্য না, এমন অবস্থাকে বলা ইরিভার্সিবল। ঠিক আছে? যে ইরিভার্সিবল একটা প্রবলেম, যে প্রবলেম আসলে কিডনি তার ফাংশনকে নষ্ট করে ফেলে। কিডনি তার যে কাজ থাকে সেই কাজটাকে আস্তে আস্তে কর্মক্ষমতাকে হ্রাস করে। এটা আসলে ডেভেলপ করে অনেকটা সময় নিয়ে, অনেকটা সময় এবং অনেক বছর হতে পারে। ঠিক আছে? এটাকে আমরা বলবো যে ক্রনিক কিডনি ডিজিজ। যদি এই প্রবলেমটা যদি অনেক বছর সময় নিয়ে ঘটতে থাকে এবং অনেক দিন যাবত ঘটতে থাকে, তখন এটাকে আমরা কিডনি ডিজিজ বলি বা ক্রনিক কিডনি ডিজিজ বলি, সিকিডি। আচ্ছা, কজ কি কি কারণে আসলে কিডনি ডিজিজ হতে পারে? এক নাম্বার হচ্ছে ডায়াবেটিক মেলাইটাস। কারো যদি ডায়াবেটিক থাকে তাদের আসলে সিকেডি হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। সেক্ষেত্রে আমরা বলবো যে 40% মতো সিকেডি হওয়ার চান্স থাকে যাদের ডায়াবেটিক আছে। তাছাড়া ইন্টারস্টেশিয়াল ডিজিজ, যেমন কিডনির ভিতরে যেমন নেফ্রন এবং আমাদের যে গ্লোমেরুলাস এর মাঝখানে যে স্পেসটা থাকে, খালি স্পেস, সেই স্পেসের মধ্যে যদি কোনো রকম ডিজিজ হয়, যেমন হাইড্রোনেফ্রোসিস, হ্যাঁ, এইসব জাতীয় কোনো ডিজিজ হলে তখন আস্তে আস্তে আসলে কিডনি ফেল করতে পারে। যে সেক্ষেত্রে প্রায় 30% পেশেন্ট আমরা পাই যাদের ইন্টারস্টেশিয়াল ডিজিজ থাকে। গ্লোমেরুলার ডিজিজ, যেমন গ্লোমেরুলার ডিজিজ বলতে আমরা বলি যে গ্লোমেরুলাস আছে কিডনি, যে নেফ্রনের মধ্যে যে গ্লোমেরুলাস থাকে, সেই গ্লোমেরুলাসের যদি কোনো প্রবলেম হয়, যেমন নেফ্রাইটিস বা নেফ্রেটিক সিনড্রোম, এগুলো থেকে একটা সময় রেনাল ফেলিউর হতে পারে। হাইপার টেনশন, যদি একটা মানুষ অনেক বছর যাবত হাইপার টেনশনে ভুগে, তখনও তার কিডনি ফেল করতে পারে। সেক্ষেত্রে প্রায় 20% মতো রোগী আমরা পাই যাদের হাইপার টেনশন কজ। SLE, সিস্টেমিক লুপাস ইরিথ্রামা নামক একটা ডিজিজ আছে, যেটাকে আমরা বলি যে অটো ইমিউন ডিসঅর্ডার। এই অটো মানে এক ধরনের ইনফ্লামেটরি চেঞ্জ, সেই ইনফ্লামেশনটা স্কিনও হতে পারে এবং এই ইনফ্লামেশনটা কিডনিতে হতে পারে। যদি কিডনিতে এই টাইপের ইনফ্লামেশন হয়, তখন কিন্তু কিডনি একটা সময় ফেল করে। তখন আসলে আমরা ক্রনিক কিডনি ফেলিউর পাই। এটার একটা অন্যতম কারণ হচ্ছে এসএলই, হ্যাঁ, সিস্টেমিক লুপাস এরিথ্রামা। এছাড়া রেনাল আর্টারি স্টেনোসিস, যদি আমাদের যে রেনাল আর্টারি আছে সেই রেনাল আর্টারিটা যদি চিকন হয়ে যায়, তখন একটা সময় কিডনি ফেল করতে পারে। তো মূলত কিডনি ফেল করার অন্যতম কারণগুলোর মধ্যে হচ্ছে ডায়াবেটিক মেলাইটাস, ইন্টারস্টেশিয়াল ডিজিজ, গ্লোমেরুলার ডিজিজ, হাইপারটেনশন, সিস্টেমিক লুপাস এরিথ্রামা, রেনাল আর্টারি স্টেনোসিস। ক্লিয়ার? স্যার সামনের দিকে যান। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার অফ সিকেডি। সিকেডি রোগীর আসলে কিভাবে আমরা রোগ মানে নির্ণয় করব যে আসলে সে সিকেডি পেশেন্ট কিনা? তো সিকেডি বেসিক্যালি প্রথম অবস্থায় সিকেডি আসলে খুব একটা বোঝা না, আসলে লক্ষণবিহীন থাকে। ইটস কল এসিমটোমেটিক, হ্যাঁ, যে পেশেন্ট মে বি রিমেন এসিমটোমেটিক আনটিল জিএফআর ফল বিলো 30 পার মিনিট। আচ্ছা, জিএফআর এই শব্দটা শুনছেন আগে? ওই সিএফ আর জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যেটা একটা। হ্যাঁ, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। আচ্ছা, গ্লোমেরুলার মানে আমাদের নেফ্রন প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টায়, প্রতিদিনে যতটুকু কাজ করে ওই অবস্থাটাকে বলা হয় জিএফআর, মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। কিডনি প্রতি মিনিটে প্রায় 125 ml ব্লাড ছাকতে পারে, প্রতি মিনিটে 125 ml ব্লাড ছাকতে পারে।
এটাকে আপনি ঘন্টায় কনভার্ট করেন, যে ঘন্টায় কতটুকু হয়, ঘন্টায় প্রায় 7 লিটারের মতো হয়, এবং প্রতিদিনে প্রায় 180 লিটার হয়। ঠিক আছে, কিডনি প্রায় প্রতিদিন 180 লিটারের মতো রক্ত ছাকতে পারে প্রতিদিন। যদি কোনো কারণে এটা প্রতি সেকেন্ডে 30, প্রতি মিনিটে 30 মিলির যদি নিচে থাকে, তখন আমরা তাকে বলি ক্রনিক কিডনি ডিজিজ। হ্যাঁ, প্রতি মিনিটে 30-এর নিচে যদি থাকে, এটা কি গণনা করে বের করতে পারবেন কেউ, যে আসলে জিএফআরটা কিভাবে বের করা হয়? একটা রোগী আপনার কাছে আসলো, তার জিএফআর কত, এটা কিভাবে বের করবেন? বলতে পারবো না স্যার। সরি, আপনি বলে দিলে ভালো হয় স্যার। আমি তো বলবো ইনশাল্লাহ। আপনাদের কেউ কি মানে এটা কনসেপ্ট আছে কিনা, এটা একটু জানার জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, জিএফআরটা আসলে বের করার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ক্রিয়েটিনিন। নাম শুনছেন? শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন জি একটু, স্যার, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, ক্রিয়েটিনিন লাগে। কারো হাতে যদি একটু কাগজ কলম ক্যালকুলেটর থাকে, একটু লিখে নেন। কারণ এটা আসলে স্ক্রিনে আমার লেখা নাই, তো আপনাকে একটু কষ্ট করে উঠাই নিতে হবে, এবং সবাই একটু কাগজ কলম নিলে এবং ক্যালকুলেটরটা হাতে থাকলে ভালো হবে। মোবাইল ক্যালকুলেটর ইউজ করতে পারেন যদি কেউ চান। সবাই রেডি? আচ্ছা, আপনার কাছে মনে করেন একটা পেশেন্ট আসলো, যার ক্রিয়েটিনিনের মাত্রা 1.5 মনে করেন, হ্যাঁ? খেয়াল করেন, সবাই সবাই একটু লেখেন, একটু কাগজ কলম নেন কষ্ট করে, দয়া করে জি স্যার, জি স্যার। জি স্যার, বলেন স্যার। একটু কাগজ কলম নিয়েন, হ্যাঁ? আচ্ছা, নিছেন সবাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, একটা ম্যাথ আছে, একটা অঙ্কের মতো, সেই অঙ্ক করে আমরা আসলে বের করি যে তার ক্রিয়েটিনের মাত্রা সরি, তার জিএফআরটা কত আছে। ঠিক আছে, আপনার কাছে একটা পেশেন্ট আসলো, তার কি বললাম, তার ক্রিয়েটিনের মাত্রা কত বললাম আমি? 1.5 স্যার। 1.5। আচ্ছা, আপনি একটু কষ্ট করে 1.5টা লেখেন খাতার মধ্যে। ওকে স্যার। লিখছেন? জি স্যার। জি স্যার, বলেন স্যার। আচ্ছা, আমরা এই যে লগের অঙ্ক করছি বা পাওয়ারের অঙ্ক করছি, সবাই মনে আছে যে উপরে স্কোয়ার দিতাম, তারপরে মাইনাস স্কোয়ার দিতাম, এগুলো মনে আছে তো সবাই, তাই না? জি মনে আছে। আচ্ছা, তাহলে এটার উপরে পাওয়ার দিবেন 1.154 মাইনাস। ঠিক আছে, এই যে ক্রিয়েটিনের যে পয়েন্টটা পাইছেন 1.5, উপরে টু দি পাওয়ার মাইনাস 1.154, এটা একটু লেখেন। 1.1। 154, হ্যাঁ, এটা মাইনাস করে উপরে পাওয়ার হবে, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, এটা গেল। তারপরে এখন গুণ চিহ্ন দেন, মানে যে ক্রিয়েটিনের মাত্রাটা যে বরাবর লেখছেন, পাওয়ারের ঠিক নিচ বরাবর গুণ চিহ্ন দেন, ইনটু জি 186.3। 86.3, এটা কিন্তু পাওয়ারের সাথে লিখবেন না, এটা হচ্ছে সরাসরি গুণ দিয়ে লিখবেন, হ্যাঁ? জি লিখছেন? জি জি। আচ্ছা, তারপরে এখন পেশেন্টের বয়স কত, মনে করেন তার বয়স গুণ দিয়ে 25 লেখেন, বয়সটা যেটা বয়স হবে সেই বয়সটা। 186.3 লিখছেন তো, তাই না? জি, 186.3। হ্যাঁ, তারপরে আবার গুণ দেন, গুণ চিহ্ন দিয়ে লেখেন বয়স, বয়সটা 25, হ্যাঁ? জি। আচ্ছা, 25-এর উপরে টু দি পাওয়ার মাইনাস হবে 0.203, হ্যাঁ? লিখছেন? 0.203। 203। এখন একটু সাইন্টিফিক ক্যালকুলেটর বা মোবাইলে ব্যালেন্স ক্যালকুলেটর যেগুলো আছে, এগুলো একটু হিসাব করে দেখেন তো কত আসে। এটা কিন্তু একটু সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে, কারণ পাওয়ারের মানটা দিতে হবে তো। তো দেখেন, তাহলে আমার কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই, আপনার যার কাছে আছে তারা কাইন্ডলি দেখেন। একটু দেখেন, হ্যাঁ, আপনি একটু দেখেন, ম্যানুয়ালি দেখেন। 25 এর উপরে 25 টু দি পাওয়ার মাইনাস কত? মাইনাস 1.154, হ্যাঁ? হ্যাঁ, ওটা হলো 25 -0.203।
না ওটা তো 25, হ্যাঁ বয়সের সাথে, বয়স, হ্যাঁ 203 হচ্ছে বয়সের সাথে, হ্যাঁ জি মাইনাস 0.203 আর কি, হ্যাঁ একটু দেখেন, একটু অঙ্কটা করেন। পার্সেন্ট করতে scientific calculator. So, 0.5. স্যার আমি একটু মিস্টেক করছি মনে হয় স্যার, ইয়েটা আবার যদি একটু বলতেন দয়া করে স্যার, যদি রাগ না করেন। আচ্ছা বয়স, না রাগ করার কিছু নাই, বয়সের উপরে হবে টু দি পাওয়ার 1.154, মানে যে বয়স ছিল 25 আমাদের, তাই না? 25 বছরের রোগীর কথা বলতেছিলাম আমরা, 25 বছরের রোগী টু দি পাওয়ার 1.154 ইন্টু 186.3 গুণ তার ক্রিয়েটিনের মাত্রা, সরি ক্রিয়েটিনের মাত্রার সাথে 1.154 আর হচ্ছে বয়সের সাথে 0.203 গুণ দেন, হ্যাঁ স্যার আমি একটু কাইন্ডলি বলি স্যার, সেটা হলো আপনি বলেছেন যে কিউএনএর মাত্রা হলো 1.5 1.5 টু দি পাওয়ার মাইনাস জি 1.154 জি ইন্টু 186.3 ইন্টু বয়স হলো 25 জি টু দি পাওয়ার 0.203, এইটা তো জি জি এইটার ক্যালকুলেশন করতে হবে। জি এটাই ক্যালকুলেশন করবেন, জি 1.1.5 ক্রিয়েটিনিনের মাত্রা 1.5 এর উপরে মাইনাস 1.54 না 1.154. 1.154 1.154 বের করতে পারেন নাই? সবাই কি সায়েন্টিফিক ক্যালকুলেটর নামাইছেন? স্যার ওই পাওয়ারে ওইটা পাচ্ছি না, তো এই জন্য আমার কাছে ওই ক্যালকুলেটর নাই বিধাই এখন অন্য কারো কাছে থাকলে এটা কাইন্ডলি করার জন্য। আচ্ছা সবার ক্যালকুলেটরই কিন্তু আসলে পাওয়ারের অঙ্কটা এখন করা যায় যাদের মানে অ্যান্ড্রয়েড ফোন আছে। আপনার যদি ক্যালকুলেটর একটু ভার্টিক্যালি রাখেন, মানে মোবাইলটা একটু ল্যান্ডস্কেপ করেন, তাহলে দেখবেন যে একটা অ্যারো চিহ্নর মতো আছে, মানে একটা গ্রেটার দেন লেস দেন চিহ্নর মতো আছে, সেই চিহ্নটা বসাইলেই কিন্তু আসলে পাওয়ার চলে আসে, হ্যাঁ সেই চিহ্নটা বসে আপনি মাইনাস দিয়ে কাজ করবেন, তাহলে হবে। কেউ কি পারেন নাই? স্যার হোমিওপ্যাথির অঙ্ক করতে করতে এই অঙ্কে কাজ হয়ে গেছে। জি আসলে আমরা হোমিওপ্যাথিতে একটু বেশি অঙ্ক করে ফেলছি, হোমিওপ্যাথিকে নিয়ে অন্য কিছু আর জেনারেল ম্যাথে দরকার নাই। একজন দিয়েছেন জি একটু বলেন। স্যার আলমগীর ভাই দিয়েছেন 60.7046 60.7046 না ভুল, আর কেউ আছেন? করেন আমাদের প্রথম ছিল সরি ক্রিয়েটিনিন বলছিলাম আমরা, তাই না?
খেয়াল করেন সবাই, দেখেন ক্রিয়েটিনিন ছিল কত আমাদের? ক্রিয়েটিনিন ছিল 1.5 টু দি পাওয়ার 1.5। এই যে টু দি পাওয়ার মানে হচ্ছে এক্স এর উপরে পাওয়ার। দেখেন এই যে এটা পাওয়ারের চিহ্নটা নিলাম। টু দি পাওয়ার কত ছিল? -1.154 হ্যাঁ বসাইছি, ঠিক আছে। জি স্যার। দেখেন এটার সাথে গুণ হবে 186.3, 186.3, ঠিক আছে। জি এর সাথে গুণ হবে কি বলছিলাম আমরা? বয়স যত, তাই না? বয়স বয়স 25 ছিল বয়স, আর জি। তার উপরে পাওয়ার ছিল 0. 0.1 সরি মাইনাস ছিল কিন্তু পাওয়ারের উপরে, ঠিক আছে। মাইনাস মাইনাস 0.203 0.203 ইকুয়াল টু দিলাম আমরা। দেখেন কত আসছে? আমি বের করছিলাম, আমারটা ঠিক ছিল স্যার। আপনি 6 পয়েন্ট ছিল, 6 পয়েন্ট বলছেন আপনি, 60 আমি পয়েন্ট। স্যার 60.704 বলছি স্যার। ও এটাই বলছি, 60 পয়েন্ট বলছিলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এটা 6 ঠিক এর ছিল পরে স্যার। পয়েন্ট ভাবছিলাম আর কি। হ্যাঁ একটু দেখেন না, কষ্ট স্যার, করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুনতে ভুল করছে। হ্যাঁ শুনতে ভুল করছে হয়তো। দেখেন তাহলে তার জিএফআর কত আছে এখন? 60.7046। আচ্ছা 60 পয়েন্টটা দরকার নাই, মানে 60। দেখেন দেখছেন? হ্যাঁ 60 স্যার, জি 60। 60। আপনি তার মানে কোন রোগে ক্রিয়েটিনিন নিয়ে আসার সাথে সাথে আপনি তার ক্রিয়েটিনের মাত্রাটা বের করে ফেলতে, জিএফআর এর মাত্রা বের করতে পারবেন। দেখছেন খুব ইজিলি। জি স্যার স্যার। এটা মুখস্থ রাখতে হবে তো 1.5 হ্যাঁ এটা মুখস্থ করবেন, আমি তো মুখস্থই বললাম, আপনি একটু কষ্ট করে মুখস্থ রাখেন। জি স্যার। এটা নয়তো লেখা রাখেন, নয়তো মোবাইল স্ন্যাপ নিয়ে রাখেন, যেন আপনি ভবিষ্যতে এটা যে এটা মুখস্থ রাখলে জাস্ট বয়সটা জাস্ট গুণ করে দিলে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ আপনি যে কোনো সময় যেন আপনি এটা করতে পারেন। হ্যাঁ যে আপনি এই জন্য মুখস্থ রাখবেন। স্যার ও এই 186.3 এইটা কি স্যার? এইটা হইছে ইউনিভার্সাল মানে ইউনিভার্সাল মার্কিং, এটা চেঞ্জ হবে না। ওটা চেঞ্জ হবে না? না এটা এইটাও মুখস্থ, চেঞ্জ এটা হবে না, মুখস্থ। 1.154 ও চেঞ্জ হবে না, 0.203 ও চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে ক্রিয়েটিনিন আর বয়স, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার? জি স্যার, ধন্যবাদ আপনাকে স্যার। হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট আসলে আমাদের স্যার, ওকে। মনে রাখার জন্য। ওকে আমরা আমাদের ডেস্টিনেশনে ফিরে যাই। এখানে তাহলে আপনি কি বুঝবেন যে ক্রিয়েটিনিন নরমালি থাকবে কতটুক? বললাম যে 125 ml এর মতো নরমালি থাকবে, কিন্তু এখানে যেটা পাবেন যে 30 এর নিচে চলে যাবে। মানে সে যখন থাকতে পারতেছে না তখন তার যদি এটা 30 মিলি পার মিনিটে চলে যায় তখন আমরা বলবো যে এটা সে সিকেডি পেশেন্ট। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা তারপর যেটা দেখা যাবে নকচুরিয়া মেবি ইনিশিয়াল সিমটম। হ্যাঁ যে আসলে নকচুরিয়া মানে হচ্ছে প্রস্রাব করা, রাতের বেলা দেখবেন বারবার উঠে এসে প্রস্রাব করতেছে, এরকম একটা প্রবণতা থাকবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সিমটম যে সিকেডির। টায়ার্ডনেস অ্যান্ড ব্রেথলেসনেস, পেশেন্ট প্রচুর টায়ার্ড থাকবে এবং শ্বাসকষ্ট হয় এরকম একটা অবস্থা থাকবে। হ্যাঁ লস অফ অ্যাপিটাইট, ক্ষুধা মন্দ দেখা দিবে। নর্সিয়া, ভমিটিং অ্যান্ড ডায়রিয়া, এটা আসলে একটা কমন সিমটম। পেশেন্টের যখন জিএফআর বেড়ে যাবে, তার বডির ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাবে, ইউরিয়ার মাত্রা বেড়ে যাবে, তখন দেখা গেল যে তার বমি হবে। হ্যাঁ বমি ভাব হবে অথবা ডায়রিয়া দেখা দিতে পারে। এটা খুব একটা ইম্পর্টেন্ট সাইন। ইনসোমনিয়া, হ্যাঁ যে পেশেন্টের আসলে ঘুম কমে যাবে। হ্যাঁ পেশেন্ট ঘুমাতে পারবে না, ঘুম কমে যাবে, ইনসোমনিয়া দেখা দিবে। তারপরে বোন পেইন, হ্যাঁ যে বোনস গুলো আছে আমাদের, সেই বোনসে পেইন দেখা দিবে, ব্যথা হবে। সিমটমস অফ এনিমিয়া, যে আসলে রক্ত শূন্যতা সিমটম দেখা দিবে এই জায়গার মধ্যে। এমেনুরিয়া ইন ফিমেল, মহিলাদের দেখা গেল যে মাসিক বন্ধ হয়ে থাকবে, এটা আসলে একটা কমন সাইন মহিলাদের জন্য। তো বেসিক্যালি মেইন সাইনটা হচ্ছে যে আসলে 30 এর নিচে চলে যাবে জিএফআর রেটটা, ফিল্ট্রেশন রেটটা 30 এর নিচে থাকবে। নকচুরিয়া থাকবে, যে রাতে প্রস্রাব করার প্রবণতা। টায়ার্ডনেস এন্ড ব্রেথলেসনেস, লস অফ অ্যাপিটাইট, নৌসিয়া, ভমিটিং এন্ড ডায়রিয়া, ইনসোমনিয়া, বোনস পেইন, সিমটমস অফ এনিমিয়া। এমেনুরিয়া ইন ফিমেলদের এমেনুরিয়া দেখা দিবে। আচ্ছা সাইন অফ সিকেডি, সিকেডির সাইনগুলো কি কি? যে ইয়েলো কমপ্লেক্সন, যে পেশেন্টের স্কিনটা দেখবেন সেটা ইয়েলো দেখা দিবে। এছাড়া সাইন যদি দেখেন এনিমিয়া দেখা দিবে, প্রেশার মাপলে হাইপারটেনশন দেখা দিবে, আপনার যে জগুলার যে পালস সেই পালসটা বেড়ে যাবে।
জগুলার পালস তো বুঝি আমরা, তাই না? যে আমাদের ঘাড়ের মধ্যে একটা বেইন থাকে, সেই বেইনকে বলা হয় জগুলার বেইন। আমরা যদি সে পেশেন্টকে 45 ডিগ্রি দেখা যায় যে আমাদের ঘাড়ের বেইনটা ফুলে ওঠে। এই বেইনটা যদি ফুলে ওঠে তখন আমরা বলি যে জগুলার প্রেসার প্লাস। তো এইসব সিকেডি পেশেন্টের জগুলার ব্লাড প্রেসার বেড়ে যায়। এছাড়া ব্রাউন পিগমেন্ট অন নেইল, যে আমাদের নখের মধ্যে দেখবেন এক ধরনের বাদামি বর্ণের একটা পিগমেন্ট দেখা দেবে, একটা লাইন দেখা দেয় বাদামি কালারের। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট সাইন। ইনক্রিজ রেসপিরেটরি রেট, শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে, পেশেন্ট বারবার শ্বাস নেবে। আচ্ছা, ইনভেস্টিগেশন অফ সিকেডি। হ্যাঁ, সিকেডি পেশেন্টের ইনভেস্টিগেশন যদি করতে হয় সেক্ষেত্রে ব্লাডের ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিনটা দেখা খুবই দরকারি, কারণ ক্রিয়েটিনিন না দেখলে আপনি কখনোই জিএফআরটা বের করতে পারবেন না। ঠিক আছে, সেই জন্য আপনি ক্রিয়েটিনিনটা দেখতে হবে। ইলেকট্রোলাইটস দেখবেন যে আসলে তার লবণের ভারসাম্য কেমন হচ্ছে, যে লবণটা দেখা লাগবে। হ্যাঁ, ব্লাড ক্যালসিয়ামটা দেখবেন, রক্তে অ্যালবিউমিনের মাত্রা কেমন আছে সেটা দেখবেন, গ্লুকোজের মাত্রাটা কেমন আছে দেখবেন। আলট্রাসোনোগ্রাফি করে কিডনি কন্ডিশনটা দেখা লাগে, যে কিডনি কি আসলে হাইড্রোনেফ্রোসিস হচ্ছে কিনা, বা কিডনি পরে আর কি ইনভেস্টিগেট করে ইসিজি দেখে আমরা আসলে কার্ডিয়াক কন্ডিশনটা জানার চেষ্টা করি। সর্বোপরি আপনি রেনাল বায়োপসিও করতে পারেন, কারণ ক্যান্সারে অনেক সময় রেনাল ফেল করতে পারে, সেক্ষেত্রে আমরা রেনাল বায়োপসিটা করে দেখব। ট্রিটমেন্ট আসলে স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, আন্ডারলাইং কজ যে থাকে সেই কজের উপর ট্রিটমেন্টটা করতে হয়। যেমন আপনি যদি ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, সে ব্লাড প্রেশার কমানোর চেষ্টা করবেন। বডি থেকে যদি প্রোটিন এবং ইউরিয়া মাত্রা যদি খুব বেড়ে যায়, সেই ইউরিয়া এবং প্রোটিনের মাত্রাটাকে রেগুলেট করতে হবে আপনার। ঠিক আছে, আচ্ছা। তারপরে যেটা দেখা দিবে যে আপনার ডায়েটটা খুবই দরকারি একটা বিষয়, যে এইসব রোগীকে আমরা কিন্তু ডায়েট চার্টটা বুঝি না যে কি খেতে দিব। সিকেডি পেশেন্টে কিন্তু প্রোটিনটা খুবই রেস্ট্রিক্টেড থাকে, সেই জন্য আমরা প্রোটিনটাকে খুব কম দিব। পার ডে 60 মিলিগ্রামের বেশি প্রোটিন আমরা দেওয়ার চেষ্টা করব। সেই জন্য তাকে আপনি যদি পারেন যে মাছ মাংস এগুলো একটু কম খেতে বলবেন, যেন সে একটু কম খায়, যে মাছ মাংস গুলো, পানির পরিমাণটা আসলে কমায় আনতে হয়। এইসব জায়গায় আমরা যদি ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে থাকে এবং যদি ফিল্টার কমতে থাকে, তখন আমরা বলি যে অনেক সময় 1 লিটার পানিতে নিয়ে আসি, যে পার ডে আপনি এর বেশি পানি খাবেন না, আমরা গ্লাস মেপে দিই এতটুকু পানি খাবেন। কারেকশন অফ এনিমিয়া যদি থাকে, সেই এনিমিয়াটাকে কারেক্ট করার চেষ্টা করবেন, যে আপনি ব্লাড দেওয়ার মাধ্যমে অথবা আয়রন সাপ্লিমেন্টের মাধ্যমে আপনি চেষ্টা করবেন যেন তার এনিমিয়া ডেভেলপ না করে, এনিমিয়াটাকে স্টপ করার ব্যবস্থা করবেন। ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, যদি ফ্লুইড কমে যায় বাইরে থেকে আপনি ফ্লুইড দেওয়ার ব্যবস্থা করবেন। অনেক সময় ইলেকট্রোলাইটস কমে গেলে আমরা সোডিয়াম পটাশিয়াম এইসব দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, ইনফেকশন করে পেশেন্টের, যদি সিকেডির সাথে যদি ইনফেকশন থাকে, যেমন আপনার ইউরিন ইনফেকশন হতে পারে, আপনার সিস্টাইটিস হতে পারে, ইউরেথ্রাইটিস হতে পারে, তো এইসব যদি থাকে এগুলোকে আপনি কন্ট্রোল করার ব্যবস্থা করবেন। আপনার যে ওয়েতে থাকে, সেটা হোমিওপ্যাথি ওয়েতে হোক বা অ্যান্টিবায়োটিক, এটা দেওয়ার চেষ্টা করবেন। গিভিং ভিটামিন ডি, এখানে ভিটামিন ডিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইসব ভিটামিন ডিটা মেটাবলিজম কম হয়, ডি লস হতে থাকে, সেক্ষেত্রে আমরা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি দেওয়ার ব্যবস্থা করবো, যেন হাড়ের ডেন্সিটি না কমে যায় এবং হাড়টা ভালো থাকে। সর্বোপরি ক্যালসিয়াম কিন্তু খুবই উপকারী সিকেডি পেশেন্টের জন্য, কারণ আপনি দেখবেন অ্যালোপ্যাথিক আপনার ক্যালসিয়াম ওষুধগুলো খুব কমনলি ইউজ করে সিকেডি ট্রিটমেন্ট হিসেবে। তো আপনি চেষ্টা করবেন যেন সিকেডিতে ক্যালসিয়াম সিরিজে কোনো ওষুধ রাখা যায় কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার কিডনিতে যে পানি জমা যায় স্যার, এই জি? পেশেন্টগুলোর কিডনিতে যে পানি জমে যায় স্যার, হাইড্রোনেফ্রোসিস যেটাকে আমরা বলি স্যার, তো স্যার এই ক্ষেত্রে দেখা যায় পানি জমে গেলে হাইড্রোনেফ্রোসিস বলি আমরা। জি জি স্যার। স্যার এই যে এই মুহূর্তে যখন পানিটা জমে যায় স্যার, এই ক্ষেত্রে দেখা যায় পেশেন্টকে যে পানি মানে পানির পরিমাণটা কমিয়ে দেয়, যে আপনি যেটা বললেন স্যার, গতকাল একটা পেশেন্টকে 1 লিটারের পানির ইয়েটা দেওয়া হয়েছে। তো বলতেছিলাম যে স্যার, যে মানে এই যে পানির পরিমাণটা কিরকম হবে, এটা কিসের উপর নির্ভর করবে? ডিপেন্ড করবে জিএফআর এর উপরে। জিএফআর যত কমবে পানির পরিমাণ তত কমবে। জিএফআর যদি 50 এর নিচে আসে, আমরা বলি পার ডে 1 লিটারের মতো পানি দিবেন, 1.2 লিটার। হ্যাঁ, ওকে স্যার। জাকির আসসালামু আলাইকুম। আসসালাম ভাবি, ঘুম থেকে ওই উঠলেন? যে গুড মর্নিং। আমি একটু